নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে, আর সকলকেই জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে পশ্চিমবঙ্গে কি চলছে? পশ্চিমবঙ্গে তো পরিবর্তন হয়ে গেল, প্রায় 4 মাস হতে চললো। একটা সরকার, নবনিযুক্ত সরকার ঘোষণা করেছিল যে পশ্চিমবঙ্গে আইনের শাসন হবে, শাসকের আইন যে বিগত 15 বছর তারা বলে আসতো যে চলে এসেছে, সেটা নাকি আর পশ্চিমবঙ্গে দেখা যাবে না। কিন্তু যে দৃশ্য, যে উদাহরণ ফুটে উঠছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে তো একটাই বিষয় ফুটে উঠছে যে শাসকের আইন বিগত দিনের সরকার কতটা এই পশ্চিমবঙ্গে লাগু করেছিল জানি না, কিন্তু মাত্র 3 থেকে 3.5 মাসের মধ্যেই শাসকের আইন যে কিভাবে বর্তমান যুগে লাগু করতে হয়, সেটাই কি উদাহরণ ফুটে উঠছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। আজকে পশ্চিমবঙ্গে বিরোধী দলের থাকার কোনো অধিকার নেই। আজকে পশ্চিমবঙ্গে কোনো রকম বিরোধী দল তাদের পার্টি অফিসে কি ধরনের ব্যানার লাগাবে সেটারও অধিকার ঠিক করে দেবে বর্তমান শাসক। এই প্রশ্নই ঘিরে কিন্তু রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে কার্যত পুলিশ, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের মধ্যে ধুমধুমার পরিস্থিতি। আর এই পরিস্থিতিটা কেন হলো সেই বিষয় নিয়ে তো বিস্তারিত আলোচনা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু প্রতিক্রিয়া ক্লিপিংস আকারে ছোট ছোট কেটে আপনাদের সামনে প্রস্তুত করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এই মুহূর্তে কারা কারা রয়েছে তাদেরও প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। শুধু তাই নয়, যে সরকারটি আজকে বারবার দাবি করছে, যে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই রাজ্যের পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে এবং আইনের শাসন এতটাই হবে যে গুন্ডা বাহিনীরা ভয় পেয়ে যাবে, এই সমস্ত কিছু উপেক্ষা করে রাতের অন্ধকারে কিংবা রাস্তার মধ্যে হোক কিভাবে গুন্ডা বাহিনীর তাণ্ডব চলছে, সেটাও আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো। সেই সমস্ত কিছু ভিডিও নিয়েই থাকবে আজকের এই প্রতিবেদন, কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগদান করুন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন, যে কোনো খবরের আপডেট আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তাহলে প্রথমেই আপনাদেরকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের বিষয়টা নিয়েই আলোচনা হোক, কারণ আপনাদেরকে আমি দেখিয়েছি গতকাল রাত্রির যে ভিডিওটি ছেড়েছিলাম, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের তৃণমূল কংগ্রেস ভবনে যে ধরনের ঘটনা ঘটেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া দিয়েছিলেন, সব আপনাদেরকে গতকাল আমি রাত্রির 7টার সময় তুলে ধরেছিলাম। কিন্তু সেই এপিসোডে আমার কোনো বিশ্লেষণ ছিল না, আমার কোনো বক্তব্য ছিল না। কিন্তু আজকে এই এপিসোডটা আমি স্পেশালি শুট করছি, তার কারণ এই যে ঘটনাটি ক্যামাক স্ট্রিটের অফিসে ঘটেছে, সেই ঘটনাটিতে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্র কিংবা অন্যান্য রাজনীতির যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে তাদের গণতন্ত্রের উপর একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে আসছে। ভারতবর্ষের সংবিধান এখনো পর্যন্ত কিন্তু অপরিবর্তিত এবং এই ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা নাগরিকেরই সমান অধিকার রয়েছে আইন মেনে। কথাও আমি বলছি যে হ্যাঁ, আইনের বাইরে গিয়ে কোনো নাগরিকই কোনো রকম কাজ করতে পারে না, সেটা কোনো পলিটিক্যাল দলও করতে পারে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে নাকি এই আইনটা ভঙ্গ করা হয়েছে, এমনই অভিযোগ নিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে পৌঁছে গিয়েছিল বেশ কিছু আধিকারিক, সঙ্গে বেশ কিছু পুলিশ, যারা একেবারে তৎপর ছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই অফিসটিতে ওই যে ব্যানারটি রয়েছে, তৃণমূল কংগ্রেসের যে হোর্ডিংটি রয়েছে, যে বিলবোর্ডটি রয়েছে, সেটাকেই খুলতে হবে সবার আগে। বেশ, অবশ্যই আমরা সকলেই ভারতবর্ষের নাগরিক, প্রত্যেকটা পলিটিক্যাল দলই ভারতবর্ষের সংবিধান মোতাবেক চলে থাকতে বাধ্য। তাই ভারতবর্ষের সংবিধানকে অমান্যতা দিয়ে বা আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো পলিটিক্যাল দলও চলতে পারে না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের ওই অফিসে তার অফিসের জন্য যে নামাঙ্কিত তৃণমূল কংগ্রেস ভবন বিলবোর্ডটি রয়েছে, সেটা যদি অবৈধ হয়ে থাকে এবং সেটা যদি মিউনিসিপাল কর্পোরেশনের কোনো রকম আইন ভঙ্গ করে থাকে, তাহলে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যারা কর্মরত রয়েছেন তাদেরকে নোটিশ পাঠানো উচিত কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের। আর এই নোটিশের একটা নির্দিষ্ট পরিমাণ টাইম হওয়া উচিত, একটা হিয়ারিং হবে। সেই হিয়ারিং এ যদি সন্তুষ্ট না হয়ে থাকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, তাহলে তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করবে। এমনটাই আইন মোতাবেক আমরা জেনে থাকি হয়ে থাকে বিভিন্ন বিষয়ে। এমনকি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কোনো রকম সিদ্ধান্তকে যদি কেউ মেনে নিতে না পারেন, তাহলে তারা কিন্তু আইন মেনে আদালত পর্যন্তও গড়াতে পারেন, এমনটাই আইন চলে আসছে। কিন্তু গতকাল অতি তৎপরতা দেখা গেল, যে বিষয়টা নিয়ে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে কোনো রকম নোটিশ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সার্ভ করা হয়নি, সেই বিষয়টাতেই কার্যত হাতে নোটিশ নিয়ে, গ্যাস কাটার নিয়ে, পুলিশ নিয়ে এবং সমস্ত কিছু মেকানিক নিয়ে সেখানে পৌঁছে গেলেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরা। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্ক বিতর্কও হলো। মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরা যারা সেখানে কাগজ নিয়ে পৌঁছেছিলেন, তাদের কাগজে যে নথি ছিল সেগুলো কিন্তু অসম্পূর্ণ। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই তাদের সামনে সেই ভুলটি পর্যন্ত ধরে দিলেন এবং পরবর্তীকালে তারা, অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যারা আধিকারিক রয়েছেন, তারা ছুটে গেলেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সেই অর্ডারটিকে রেকটিফাই করতে। দেখুন, আপনাদের প্রবলেম আছে ফটোটা নেই, ফটোটা নেই প্লাস কমপ্লেন ইলিগাল কি ইলিগাল, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। না, ইলিগাল এর তো ব্যাপার নেই, আমরা তো ইলিগাল কিছু করি না। আমাদের এগ্রিমেন্টে রয়েছে, আমরা বাইরে বলে দেখাতে পারবো। সেই এগ্রিমেন্টের কপি ক্লজ সব আপনাদের দেখানো হয়েছে।
পার্টি অফিসের বাইরে আমরা সাইনবোর্ড লাগাতে পারবো না, আমাদের সাইনবোর্ড জোর জবরদস্তি আপনারা খুলে দেবেন, এটা তো এখনো একতন্ত্র হয়নি। তাহলে আপনি বিজেপির পার্টি অফিসের বাইরে বিজেপির বিল বলুন। এই যে অর্ডারটা, আমি বলছি আমার বক্তব্য এই অর্ডারটাই ইলিগাল। তার কারণ এখানে যে লেখা রয়েছে যে ফটোগ্রাফ অ্যাটাচড অন দ্য সিপি সাইড অফ দ্য পেরুজাল, ফটোগ্রাফটা কোথায়? তার মানে তো অর্ডারটা ইনকমপ্লিট। ঠিক আছে, এবার আপনি একটা নতুন অর্ডার আনতে পারেন। না, কমপ্লেনটা আমাকে দিতে হবে। তার মানে কি এটা ভুল? এই নোটিশটা ইনফ্যাকচুয়াস। আমি সেটা অফিসে গিয়ে জানিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে, আপনারা নর্মালি কি করেন? যাদের বিরুদ্ধে অভিযোগ তালিকাটা চিঠি দেন। চিঠি দিয়ে চিঠি আমাকে আপনারা যা বক্তব্য বলেন তারপর কোন যা অর্ডার দেবে সে অর্ডার স্বীকার ঠিক আছে। কি নাম আপনার, একটু নামটা বলে জানতো? কোনো অর্ডার ছাড়া অবৈধভাবে অর্থাৎ এই প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা সকলেই দেখলাম যে তর্ক বিতর্ক চলছে। কি তর্ক বিতর্ক? এই যে ক্যামাক স্ট্রিটের অফিসে একটি বিলবোর্ড রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভবন লেখা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভবন লেখা যে ব্যানারটি রয়েছে, যে হোর্ডিংটি রয়েছে, সেই হোর্ডিংটি নাকি অবৈধভাবে লাগানো হয়েছে, সেটা খুলতে হবে। বেশ, অবৈধ হলে অবশ্যই খোলা উচিত, কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এতটাই তৎপরতা ছিল যে অর্ডারটি তারা সেখানে নিয়ে এসেছিল, সেই অর্ডারটির মধ্যে অসম্পূর্ণ তথ্য রয়েছিল, যার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তাদেরকে হাতে নাতে ধরেন এবং সেই অর্ডারটি তারা রেকটিফাইও পরবর্তীকালে করে আনে। আর এই রেকটিফাই পরবর্তীকালে করে আনার পরেই একেবারে তুলকালাম পরিস্থিতি এবং পুলিশ মিউনিসিপ্যাল কর্পোরেশন মিলে তারা একেবারে বাধ্য ছাত্রের মতো পশ্চিমবঙ্গ সরকারের সেই বিলবোর্ডটি খোলার জন্য একেবারে তৎপর হয়ে পড়েছিলেন। এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে না, আমরা কোনো রকম বেআইনি কাজ করিনি, আর যদি করে থাকি তাহলে আইন মেনে আমাদেরকে হেয়ারিং এর সুযোগ দিতে হবে, হেয়ারিং এ যদি অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে আপনারা পদক্ষেপ গ্রহণ করতে পারেন, ফাইন নিতে পারেন। এই সমস্ত কিছু কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন। আর সেই সময় এই প্রতিবাদ করতে করতেই দেখা গেল একসময় পুলিশ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ অবস্থা। এতটাই খণ্ডযুদ্ধ অবস্থা যে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি পর্যন্ত সিঁড়ির মধ্যে গড়াগড়ি খেলেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মীর দ্বারা বেশ কিছু পুলিশ অফিসারও ধাক্কাধাক্কি খেলো, এটাও আমরা দেখতে পেলাম। দেখুন। অর্থাৎ এখানে একটা পরিষ্কার ইগোর লড়াই চলে এসেছিল। পুলিশ, মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা তৎপর কোনো এক অদৃশ্য শক্তির অর্ডার ফলো করতে, যাতে সেইখানে তৃণমূল কংগ্রেসের হোর্ডিংটাই একমাত্র খোলা হয়। মনে রাখতে হবে এই ক্যামাক স্ট্রিটের যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিং এ বড় বড় বহুজাতিক সংস্থা কিন্তু ব্যবসা করে খায়, আর সেখানে বড় বড় হোর্ডিং তাদের লাগানো রয়েছে। তারা কি ধরনের আইন মেনে সেখানে হোর্ডিং লাগিয়েছে সে বিষয় তো আমি জানি না, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ভালো বলতে পারবে, কিন্তু আইন যদি তারা না মেনে থাকে তাদের ক্ষেত্রে এতটা তৎপরতা নেই। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে লোগোটি রয়েছে সেটা খুলতেই এত তৎপরতা কেন? আর এটা দেখার পরে এই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গিয়েছে যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দলটি হওয়ার জন্যই কি, কিংবা বর্তমান শাসক দল যারা রয়েছে তাদের বিপরীত মনস্ক তৃণমূল কংগ্রেস হওয়ার জন্যই কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেওয়ার জন্যই কি কোনো এক রাজনৈতিক ব্যক্তি তার রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়িত করার জন্য এই ধরনের ঘটনা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কিংবা কলকাতা পুলিশকে ব্যবহার করে ঘটাচ্ছিলেন? আর যদি এমনটা না হয় তাহলে এতটা তৎপরতা কিসের? এই পশ্চিমবঙ্গে কি আর এই একটাই কাজ পড়ে রয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে অফিস রয়েছে সেই অফিসের বিলবোর্ড খোলা, হোর্ডিং খোলা? এই পশ্চিমবঙ্গে তো একাধিক ইস্যু রয়েছে। কত মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছে, কত মানুষ চাকরি পাচ্ছে না, কত মানুষ খেতে পাচ্ছে না, দুর্দশা চারিদিকে। একাধিক জায়গায় মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, একাধিক জায়গায় রাজ্যের আইন শৃঙ্খলা বিপন্ন, আর সেই জায়গায় মিউনিসিপ্যাল কর্পোরেশন কিংবা আমাদের কলকাতা পুলিশের শুধু একটাই কাজ, এই বিলবোর্ডটা খোলা। তাই মানুষ প্রশ্ন তুলছে যে এতটা তৎপরতা কেন?
পশ্চিমবঙ্গে কি আজকে আর আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে? একটি পলিটিক্যাল দল অন্য একটি পলিটিক্যাল দলের বিপরীত মনস্ক হওয়ার জন্য সেই দলের হোর্ডিংটাকেই খুলতে হবে শুধুমাত্র। এটা দেখেই আজকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আশ্চর্য হয়ে গেছে। আর এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি কিন্তু এই কথাটা তুলেছেন যে কেন শুধুমাত্র আজকে এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লোগোটাকেই টার্গেট করা হচ্ছে। আমি দেখাবো আপনাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য, দেখুন। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং, এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? এই রাস্তা জুড়ে যত বিলবোর্ড আছে, 4টে বিলবোর্ড খুলতে বলুন, 400 বিলবোর্ড আছে, খুলবে? আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা? আজ হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন। কেউ বাধা দিচ্ছেন? আপনি গ্যাস কাটা নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন, আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটা নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসেছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? যে কোনো জিনিসেরই একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, এটাই তো আমরা জেনে এসেছি। কিন্তু আজকে এতটা কিসের ক্ষমতার অহংকার বেশ কিছু মানুষ করছেন যে সেই প্রক্রিয়াকে ফলো করছেন না? আগামী দিনে এই বিষয়ে নিশ্চিতভাবে কলকাতা আদালতে যাবে, এটা জানার পরেও কিন্তু এই যে কর্মকর্তারা রয়েছে তারা এতটাই সাহস বুকে ভরে নিয়ে এসেছেন যে তারা জানেন যে আদালত ফালাদালতে গেলেও হয়তো তাদের কিছু হবে না। এমনটাই তাদের মনের মধ্যে ভাবনা কি কেউ ঢুকিয়ে দিয়েছেন? এমনটাই তাদের মনে কি কেউ সাহস ভরে দিয়েছেন যে তোমরা যা ইচ্ছা খুশি করো, তোমাদের পাশে আমি রয়েছি, আদালতের বিষয়টা হলেও আমরা দেখে নেব। তোমাদের চাকরি নিয়ে যদি টানাটানিও হয়ে থাকে সেই বিষয়টাও অন্য কিছু খাত থেকে পুষিয়ে দেওয়া হবে। এই ধরনেরই কি কোনো রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই আধিকারিকদের? না হলে এতটা তৎপরতা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে আসি। আমরা যদি মাথায় হেলমেট না লাগিয়ে রাস্তায় বেরোই কিংবা ট্রিপল সিটিং করে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেরোই, তাহলে পুলিশ আমাদের চালান করতে বাধ্য এবং চালান আমাদেরকে তারা করেন। কিন্তু আইন বলছে এই পুলিশ চালান করলে হাতে হাতেই আমরা কিন্তু সেই ফাইনটা দিতে বাধ্য নই। এই পুলিশ ট্রাফিক আইনও কিন্তু আমাদেরকে 15 দিন সময় দিয়ে থাকে ভারতবর্ষের আজকের যে ট্রাফিক রুল রয়েছে তাই। অর্থাৎ আমরা যে কোনো দোষ করিনি তার জন্য আমরা আবেদন করতে পারি এই 15 দিনের মধ্যে, সেটাও কিন্তু একটা রুল থাকে। আর এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যে হোর্ডিংটি রয়েছে সেটা যদি বেআইনি হয়ে থাকে তার জন্য কলকাতা পুরসভা নোটিশ সার্ভ করলো না, হিয়ারিং করলো না, তাকে কোনো রকম টাইম দিল না, আদালত পর্যন্ত গড়াতে দিল না, একেবারে সঙ্গে সঙ্গে অন দ্য স্পট এই ধরনের ফয়সালা। এটা নিয়েই আজকে সব থেকে বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে আইনের সত্যি কি শাসন চলছে নাকি শাসকের আইন চলছে। আমি শোনাবো আপনাদেরকে এই বিষয়টা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার ফেসবুক থেকেও লাইভ করেছিলেন এবং সরাসরি সোজাসুজি রাগ ঢাক না করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুললেন এই বিষয়টার জন্য এবং শুভেন্দু অধিকারীকে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন নিজের প্রোফাইলের ফেসবুক লাইভ থেকে। দেখুন। পুষ্কর শুভেন্দু অধিকারী যে বাংলার এমন একটা মুখ্যমন্ত্রী এখন হয়েছে, বাংলার দুর্ভাগ্য, যাকে দোকান কাটার মতো টিভির পর্দায় দুহাত বার করে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে 5 লাখ টাকা। সে আজকে তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করতে চায়। যারা এই ক্ষমতার দম্ভ আর এই ক্ষমতার বেশি দিন নয়, তারপরেও গায়ের জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে। একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু প্রকাশ্যে নিজের ফেসবুক লাইভ থেকে আক্রমণ করলেন এবং তিনি বিশ্বাস করছেন যে এই ঘটনার পেছনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত রয়েছে। তা না হলে এতটা প্রতিহিংসা কেন হবে? একটা রাজনৈতিক দল এই ভারতবর্ষে তারা যদি ক্ষমতাতেও না থাকে, বিরোধী দল হিসাবে থাকে কিংবা বিরোধী দল নাও থাকে, তাহলে সেই রাজনৈতিক দলের নিজস্ব মতাদর্শ রয়েছে। তারা তাদের আইন মোতাবেক পার্টি অফিসে যে কোনো খুশি কাজ করতে পারে, তাদের দলের জন্য, তাদের দলের সংগঠনকে বৃদ্ধি করার জন্য। এমনকি তাদের অধীনে থাকা অফিসে সেটা যদি লিগ্যাল হয়ে থাকে তাহলে সেই অফিসে কি ধরনের ব্যানার লাগাবে তারা, কি হোর্ডিং লাগাবে তারা, সেটা তো তাদেরই সিদ্ধান্ত নেওয়ার কথা। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না। আর আজকে গোটা পশ্চিমবঙ্গ, আমি আগেই বললাম, কি পরিষ্কার হয়ে গিয়েছে। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভার এলাকায় যদি আপনারা যান, দেখবেন বিভিন্ন জায়গায় অবৈধভাবে হোর্ডিং ঝুলছে, ব্যানার ঝুলছে, যে ব্যানারগুলো যে কোনো মুহূর্তে মানুষের মাথায় পড়ে ঝড় বৃষ্টিতে বিপদ ঘটে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা
ব্যাপার এখনো পর্যন্ত তৎপরতা দেখা যায় না। আর এইটাতেই এত তৎপরতা, তাই জন্যই রাজনৈতিক প্রতিহিংসার যে অ্যাঙ্গেল সেটাই তুলে ধরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক লাইভে। তবে এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে একেবারে শেষে রাত্রির 9:30-10টার সময় শেষ হাসিটা হেসে গেল তৃণমূল কংগ্রেসের যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী রয়েছেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ক্যামাক স্ট্রিটের সামনে দাঁড়িয়ে তারা আবার একটি নতুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার ছাপিয়ে আনলো, যাতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল। আর এই ব্যানারটি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মী সমর্থকদের নিয়ে স্বয়ং ছাদে গেলেন এবং সেই বিল্ডিংটির ছাদ থেকে আবার তারা পুনরায় কিন্তু রাস্তার দিকে ঝুলিয়ে দিলেন। দেখুন, ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিসের সামনে আর এক মাঠ চমক। এই মুহূর্তে নতুন করে ফ্লেক্স টাঙানো হচ্ছে। আপনারা দেখেন ক্যামাক স্ট্রিটে যে কিছুক্ষণ আগে কিন্তু ফ্লেক্স খুলে দেওয়া হয়েছিল এবং হেডিং খুলে দেওয়া হয়েছিল, কিন্তু এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকরা নিজেরা স্লোগান দিচ্ছেন। তেমনি ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে হোর্ডিং বা সেই হোর্ডিংটা নতুন করে লাগানো হয়েছে এবং হোর্ডিংটা নতুন করে লাগাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং রয়েছেন সেখানে এবং কর্মী সমর্থকদের উজ্জীবিত করছেন। গত বিকেল থেকে কর্মী সমর্থকরা কিন্তু ছিলেন। এরপর আমরা দেখেছিলাম যে পুলিশ এবং কলকাতা কর্পোরেশন যৌথভাবে অভিযান চালিয়ে তারা কিন্তু এই যে তৃণমূলের ক্যামাক স্ট্রিট অফিসের ছাদে থেকে যে হোর্ডিং সেই হোর্ডিং খুলে দেয়। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন সম্পূর্ণ চিত্র যে তারা কিন্তু হোর্ডিংটা নতুন করে লাগানো হয়েছে বা বিশাল যে বড় হোর্ডিং ছিল সেটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে নতুন করে হোর্ডিং লাগানো হয়েছে এবং হোর্ডিংটা লাগাচ্ছেন সব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলত তৃণমূল কংগ্রেস যে হাল ছাড়ছে না সেটাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই পদক্ষেপ থেকেই। আর এই ঘটনা যখন ঘটলো আমি আপনাদেরকে আগেই বললাম এর মধ্যে হয়তো বিশাল বড় একটা ইগল লড়াই চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কিছুতেই দমবো না, আর রাজ্যের সরকার প্রশাসন বা সেই অদৃশ্য ব্যক্তি যিনি হয়তো এই ঘটনাটার পেছনে সমস্ত সরকারি আধিকারিকদের অর্ডার দিচ্ছেন সেই ব্যক্তিও হয়তো আদতে পিছিয়ে উঠতে চাইছেন না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আবার পুনরায় হার না মেনে ব্যানার টাঙিয়ে দিলেন তার অফিসে, তখন পুলিশের বিশাল বাহিনী পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ক্যামাক স্ট্রিটের অফিসে এবং বিভিন্ন সরকারি কর্মীদের বাধা দেওয়ার জন্য, বিভিন্ন পুলিশ অফিসারকে ধাক্কাধাক্কি করার জন্য, একাধিক এই ধরনের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থক রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন, তাদের মধ্যে থেকে অনেককেই পুলিশ কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গেল। তবে গ্রেপ্তারির পরেও তৃণমূল কংগ্রেসের এই আবেগী কর্মী সমর্থকদের যে মনোবল ভাঙছে না সেটা তো আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারলেন যে তারা পুলিশের গাড়িতে উঠতে উঠতেও ভেঙে পড়েনি। তারা আবার পুনরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যেটা তাদের কর্মী সমর্থকরা করে থাকেন সেটাই করে গেলেন। তবে আইন ভাঙলে বেশ পুলিশ গ্রেপ্তার করবে, তাদেরকে আটক করে নিয়ে গেছে, পুলিশ মনে করছে তারা আইন ভঙ্গ করেছে, পুলিশ নিয়ে গেছে। কিন্তু আইন ভঙ্গ করলেও যত বড়ই অপরাধী হয়ে থাকুক সেই অপরাধীকে নির্দিষ্ট নিজের আইনজীবী মোতায়েন করার অধিকার কিন্তু ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আর এই তৃণমূল সমর্থকদের যখন গ্রেপ্তার করা হলো, তাদেরকে যখন থানাতে নিয়ে যাওয়া হলো, এমনটাই অভিযোগ আসছে এই সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের যারা আইনজীবী ছিলেন সেই আইনজীবীরা বলছেন পুলিশ কিন্তু কোনো রকম ইনফরমেশন নিয়ে তাদেরকে নাকি সাহায্য করছেন না। জানি না এটা কতটা রাইটফুল, এটা কতটা লফুল যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পরে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হবে না। সেই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার কি আইন পাল্টে দিয়েছে এটাও আমি এখনো পর্যন্ত জানি না। কিন্তু এই যে ঘটনাটা রয়েছে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী ইমতিয়াজ কবির তিনি একটা ভিডিও ফেসবুকে ছেড়েছিলেন, যে ভিডিওটি আমাদের হাতে এসেছে। আর সেই ভিডিওতে ওনাকে দাবি করতে শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের সঙ্গে দেখা করতে নাকি আইনজীবীকে পর্যন্ত তারা বাধা দিয়েছেন, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং তিনি ওই পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে রিটিন পেয়ার পর্যন্ত করেছিলেন, তবুও নাকি থানার গেট আটকে রেখে দেওয়া হয়েছিল, ওনাকে দেখা করতে দেওয়া হয়নি। আমি শোনাবো আইনজীবী ইমতিয়াজ কবিরের সেই বক্তব্য, যিনি তৃণমূল কংগ্রেসের এই কর্মী সমর্থকদের পাশে এসে দাঁড়িয়ে সেই মামলাটি লড়ার কথা বলেছেন। দেখুন, 9:05 আমি অ্যাডভোকেট ইমতিয়াজ কবির এই থানার যিনি অফিসার ওখানে দাঁড়িয়ে আছেন তাকে প্রথমে আমরা বললাম যে আমরা দেখা করতে যাচ্ছি, যে 13 জন আসবে, দে আর মাই ক্লায়েন্ট, তারা আমার পক্ষে, ঠিক আছে, আমি দেখা করতে এসেছি, এটা আমার টোটালি লিগ্যাল রাইট। আমাকে প্রথমে ঢুকতে দিল না, আমি একটা দরখাস্ত এবং এই দরখাস্তে কি লেখা আছে, লেখা শুধু এইটুকু আছে, বাংলায় বলে দিচ্ছি যে আমি অ্যাডভোকেট ইমতিয়াজ কবির, আমি ডিউটি অফিসারকে উদ্দেশ্য করে লিখেছি এই দুজন শেখ শাহনওয়াজ এবং জিৎ মিত্র এরা অ্যারেস্ট হয়ে আছে, আমার এনরোলমেন্ট নাম্বার দিয়েছি যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাকে প্রোভাইড করেছে, আমাকে আপনি ওদের সাথে দেখা করতে দিন। আমি ওনারা দেখা করতে দেবেন না, আমি জাস্ট এইটুকু চেয়েছিলাম ভদ্রভাবে যে আপনি এই দরখাস্তটা আমার রিসিভ করে দিন।
যে আমি দরখাস্ত দিলাম, এটা আমার লিগ্যাল রাইট। আমি দরখাস্ত থানায় দিলে থানা রিসিভ করতে বাধ্য। এটা কারো জমিদারি নয়। এই থানাটা পাবলিক প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি। এখানে আমার ট্যাক্সের পয়সা, আপনার ট্যাক্সের পয়সায় এই থানার অফিসারদের বেতন হয়। আমি এটাই চেয়েছিলাম যে একটা রিসিপ্ট নিয়ে, রিসিপ্টটা বন্ধ নিয়ে আমাকে দিলেন না। লিটারালি যেটা হলো, এই রিসিপ্ট না দেওয়াটা এটা ইলিগাল, অপদস্থ করা হলো, অপমান করা হলো একজন আইনজীবী। কালকে এই ওখানে সিসিটিভি আছে ওনাদের, আমার কেসে, আমি সেই কেসের অ্যাডভোকেট ছিলাম। সেই কেসে অর্ডার হয়েছিল ডিজি কে, যে গোটা পশ্চিমবাংলার কোন থানায় বলবে যে সিসিটিভি ক্যামেরা চলছে না, চলবে না। আমি সেই ইমতিয়াজ কবির বাধ্য করেছিলাম, আজ আবার চ্যালেঞ্জ দিলাম, বাধ্য করবো। আর ইমতিয়াজ বাবু, এভাবে দরজা বন্ধ করে রাখা যায় নাকি, যে পাবলিক যে জায়গা কিচ্ছু বন্ধ করে রাখা যায় না। এটাও তো আজকে এখানে দাঁড়িয়ে মনে হলো, আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে পুলিশ বিএনএস এন্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অনুযায়ী চলছে না। মানে যেটা কারণ এটা যেটা হচ্ছে, এটা বিএনএস এ বলে না, এটা ইললিগাল হচ্ছে। এ তো মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ করছেন ভারতবর্ষের এক আইনজীবী। যে আইনজীবীকে এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, সেই আইনজীবী আজকে থানার সামনে দাঁড়িয়ে বলছেন থানার গেট বন্ধ। তার মক্কেলের সঙ্গে পুলিশ নাকি তাকে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না। এবং তার যে ভিডিওটি প্রকাশ হয়েছে, সেই ভিডিওতে আমরা দেখলাম যে থানার যে গেটটি রয়েছে সেটা লাগানো। আমরা জানি পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষের যে কোনো থানার গেটই 24 ঘন্টা 24x7 বছরে 365 দিন ওপেন থাকবে, এবং সেই থানাতে ডিউটি অফিসারও থাকবে 24 ঘন্টার জন্য। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে রোটেশন অনুযায়ী তাদের ডিউটি বদলায়, কিন্তু থানা 24 ঘন্টা সাধারণ মানুষের জন্য খোলা থাকে। কিন্তু এখানে থানার গেট বন্ধ, এমনটাও তার ভিডিওতে দেখা যাচ্ছে। আর এই ইমতিয়াজ কবির তিনি চ্যালেঞ্জ নিলেন যে আগামী দিনে এই ঘটনাটাকে তিনি কলকাতা আদালতে তুলবেন। আমরা তার ভিডিওর মাধ্যমে এটাও বলতে শুনলাম যে থানায় নাকি কোনো রকম রিসিপ্ট কপি পর্যন্ত দেওয়া হয়নি। আজকে চিন্তা করুন, একজন আইনজীবী, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, তাকে যদি এইভাবে অপদস্থ করা হয়, তার ভিডিওর মাধ্যমে আমরা জানতে পাচ্ছি, তাহলে সাধারণ মানুষ কিংবা অন্য কোনো বিরোধী দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি, এই ধরনের যারা ছোট ছোট কর্মী সমর্থক রয়েছে, তাদের সঙ্গে যদি কোথাও কোনো অন্যায় হয়, তাহলে থানায় গিয়ে তারা কোনো রকমের যে ভরসা পাবে, সেটা কিভাবে তাদের মনের মধ্যে আসবে? এই যে ভিডিওটা প্রকাশ হয়েছে, এই ভিডিও দেখার পরে তো যথেষ্টই শঙ্কার মধ্যে থাকবে বেশ কিছু সাধারণ মানুষ। তবে এই সকল ঘটনা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অফিসের সঙ্গে ঘটছে, তখন এই রাজনীতিতে একটা জিনিস বোঝা গেল যে সময় কিন্তু খুব শক্তিশালী, এবং সময় মানুষকে কিন্তু চিনিয়েও দিতে পারে। আপনারা যদি কোনো মানুষকে চিনতে না পারেন, আপনার খুব ভালো সময় আছে, আপনাকে যদি কেউ তেল দিতে আসে, আপনি ভাববেন না যে সেই মানুষটা আপনাকে ভালোবাসছে। আসল সময় যদি আপনার জীবনে কখনো খারাপ আসে, তখনই বুঝতে পারবেন আসল মানুষের চরিত্রটা কিরকম ছিল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্ভবত যে ঘটনাগুলো গতকাল ঘটলো, সেটাতে তিনি অনেক মানুষকেও হয়তো চিনতে পেরে যাবেন। আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন জায়গায় ফ্যান পেজ চলতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের জয়গান চলতো। বেশ কিছু জায়গার যুব সভাপতি থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ক্যামাক স্ট্রিটের অফিস বলতে অজ্ঞান ছিল। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সেলফি তুলে সেই ফেসবুকে ছাড়ার কি কম্পিটিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বড় বড় কেক নিয়ে সেই তার পার্টি অফিসের সামনে গিয়ে কি ধরনের উন্মাদনা, যেন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা অদৃশ্য কম্পিটিশন চলতো যে কে কত বড় দাদার অনুগামী, সেটা আমি দেখাবো। কিন্তু গতকাল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি অফিসে এই ধরনের কর্মকাণ্ড ঘটছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা সেই ধরনের সুবিধাবাদী দাদার অনুগামীরা গায়েব হয়ে গেল। তার অফিসে কেক নিয়ে পৌঁছানো কিংবা তার মুখোশ পরে জন্মদিন পালন করা মানুষের আসল মুখোশ গতকাল খসে পড়ল, এবং কোনো মানুষ না ফেসবুকে পোস্ট করে কোনো রকম প্রতিবাদ দেখাতে পারলেন, না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে ওই রাতে পৌঁছাতে পারলেন। তবে বেশ কিছু মানুষ সেখানে গিয়েওছে, যেমন সদ্য বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার আগে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রতিকুর রহমান। এই প্রতিকুর রহমান গতকাল দেখালেন যে তিনি অজ্ঞাতবাসে নেই, এবং তৃণমূল কংগ্রেস প্রতিকুর রহমানকে তার দলে যুক্ত করিয়ে খুব একটা ভুলও করেনি, কারণ এই প্রতিকুর রহমানের মধ্যে এখনো পর্যন্ত নৈতিকতা বেঁচে রয়েছে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিচ্ছু পাননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিচ্ছু পাননি। সবে 3-4 মাস হয়েছিল তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেছিলেন। এই মুহূর্তে তিনি চাইলেই পারতেন পাল্টি মেরে অন্য কোথাও চলে যেতে, কিন্তু তিনি সেইটা করলেন না। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ দিলেন এবং গতকালের ঘটনায় তীব্র নিন্দা করলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যে মানুষের হৃদয়ে বসে রয়েছেন, এটাও তিনি তার বক্তৃতার মাধ্যমে জানালেন। দেখুন, মানে বাংলায় একটা কথা আছে, চোরের 7 দিন সাধুর একদিন। চোর 7 দিন চুরি করে বের হয়ে যায়, সাধু কিন্তু একদিন যেদিন ধরে সেদিন কপালে দুঃখ হয়। তো তুমি হচ্ছে 7টা প্রকল্প চোরের মতো 7 বার চুরি করে বের হয়ে গেল। সাধু তো একটা দিন আসবে, সাধু তো জিজ্ঞেস করবে যে প্রকল্পগুলো কোথায় গেল। বড় বড় ডায়লগ ছিল, প্রতি মাসে পাবে, সব মহিলারা পাবে, আমরা সবাইকে দেবো। তারপরে অবস্থার পরিবর্তন হলো, বিজেপি সরকার এলো, বললো ক্রাইটেরিয়া ঠিক করবো কারা কারা পাবে, কারা কারা পাবে না। তারপরে বললো যারা গত মাসে পেয়েছে তারা এই মাসে পাচ্ছে না, কারণ কি তা কেউ জানে। তো বলে তুমি যে মিথ্যা কথাগুলো বলেছো, মানুষ প্রশ্ন করবে না? মানুষ প্রশ্ন করলে তাদের পুলিশ দিয়ে কেস দেবে, লাঠি চালাবে, তৃণমূল হিসেবে দাগিয়ে দেবে। তো
এই অবস্থা বেশি দিন চলতে পারে না। এই অবস্থার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং ভালো দিক হচ্ছে এটা যে সরকারের এখন 100 দিন হয়েছে, তার মধ্যে বাংলার মানুষ, বাংলার মা বোনেরা রাস্তায় নেমে সরকারের কাছে হিসাব চাওয়া শুরু করেছে। এই হিসাব চাওয়াতে যিনি আছেন ওনার রাতে ঘুম হবে না, ঘুমাতে দেবে না বাংলা শান্তি। কিন্তু তারপরে আমরা ঘুরে ফিরে ডের হামে আচ্ছা লাগা, ভয় পাচ্ছে বলে তো নামগুলো বলছে, ডের হামে আচ্ছা লাগা, আমরা এনজয় করছি, আমরা এনজয় করছি। যারা ওনার কথা অনুযায়ী যারা চুরি করেছে, দুর্নীতিগ্রস্ত, ওনার কথা অনুযায়ী ক্ষমতা নেই, জেলের মধ্যে দেওয়া, জীবিত প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, 2000 মতো মাঠে ময়দানে লড়ে বেড়াচ্ছে, জীবিত দলনেত্রী বাড়িতে আছেন, দিব্যি বসে আছেন। যা সোশ্যাল মিডিয়াতে একটু বার্তা দিচ্ছে, মাঝে মাঝে পায়ে হেঁটে একটু রাস্তায় চক্কর মাঠে চা খেতে যাচ্ছেন, তাতেই ওনার সমস্যা, বলছে বাড়িতে বেরোতে দেবো না, সেই ব্যবস্থা করছি। কী করবেন, খুন করবেন না? আইনত আপনি তো একটা আইনজীবী, আইনত এটা বলা যায় না। আমি কোথায় যাব, আমি কি খাবো, আমি কি করবো, এটা আমার ফান্ডামেন্টাল রাইট, এটা আমার কনস্টিটিউশনাল রাইট। আপনি যেই পারে হন না কেন, আপনি আমার কনস্টিটিউশনাল রাইট, আপনি আমার ফান্ডামেন্টাল রাইটকে ব্রেক করতে পারেন না। তো আপনি ভাবলেন কি মানে আপনার ওই কথাটা সব হয়ে গেল? হ্যাঁ, হতে পারে আপনি মমতা ব্যানার্জিকে গৃহবন্দী করে রাখতে পারেন, অভিষেক ব্যানার্জিকে আটকে রাখতে পারেন, পার্টি অফিসে গিয়ে ব্যানার খুলে ছুড়ে ফেলে দিতে পারেন, অসংখ্য কর্মীদের নামে মিথ্যা মামলা, মিথ্যা কেস দিতে পারেন। এটা বাংলায় গান শুনেছিলাম না, মন বান্ধবী কি করে? তুমি সমস্ত কিছু করতে পারো, মনকে তো তুমি বাঁধতে পারবে না। তুমি পার্টি অফিসে তালা মারতে পারো, তুমি মমতা ব্যানার্জিকে গৃহবন্দী করতে পারো, তুমি অভিষেক ব্যানার্জির নামে 10টা মিথ্যা মামলা দিতে পারো, তুমি অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করতে পারো, জেলে ঢোকাতে পারো। কিন্তু মানুষের মনে তৃণমূল কংগ্রেস দেওয়া আছে, যে মানুষের মনে তৃণমূল কংগ্রেস আছে ওখান থেকে মুড়িতে উপরে বেশি করে। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যখন কলকাতা পুলিশের এই ধরনের ব্যাপার নিয়ে চারিদিকে তর্ক বিতর্ক চলছে, যখন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৎপরতা নিয়ে এত ধরনের কথা চলছে, সকলেই বলছেন প্রতিহিংসার রাজনীতি, যখন একটা ব্যানারকে খুলতে এত পুলিশ অফিসার, সে প্রায় 50-60 জনের ফোর্স, আবার প্যারামিলিটারি ফোর্স, র্যাপিড অ্যাকশন ফোর্স, সমস্ত কিছু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে, তখন সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের যারা একেবারে নিচুতলার রাজনীতিবিদ, তাদের বাড়িতে কার্যত মহিলাদেরকে রাতের বেলায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এবং বাড়ি ভাঙচুর, বাড়ির পুরুষ সদস্যদের কার্যত একেবারে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা, এমনকি বাড়ির যারা বয়স্কা মহিলা রয়েছেন, বৃদ্ধজন রয়েছে, তাদেরকেও এই ধরনের অমানবিক হেনস্থা থেকে বাদ দিতে দেখলাম না বেশ কিছু গুন্ডা বাহিনীকে। আর এই গুন্ডা বাহিনীকে যখন শায়েস্তা করার দরকার পশ্চিমবঙ্গের এই পুলিশকে, সেই পুলিশ ওইদিকে ক্যামাক স্ট্রিটে প্রায় দুর্গ তৈরি করে ফেলেছিল। আমি দেখাবো আপনাদেরকে হুগলিতে একটি দৃশ্য। হুগলির জেলা পরিষদের এক সদস্যা, যিনি তৃণমূল কংগ্রেস করেছেন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করা কিংবা সিপিএম করা, বিজেপি করা, কংগ্রেস করা, এটা তো কোনো অপরাধ নয়। যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো মানুষ ভারতবর্ষের গণতন্ত্রে করতে পারে। আর সেই সদস্যার বাড়িতে কি ধরনের অমানবিক অত্যাচার গতকাল রাত্রির 12টার সময় ঘটলো, সেটা দেখলে আপনারা চমকে যাবেন। এবং রাতের বেলায় এই ধরনের ঘটনা যখন ঘটছে, কোথায় পশ্চিমবঙ্গের পুলিশ? এটাই সব থেকে বড় প্রশ্ন উঠছে। দেখুন, সবাইকে প্রচুর মারছে। চলছে লাইভ, চলছে লাইভ। অডিও ভেতরে ঢোকো। দেখলেন কিভাবে? দেখুন কিভাবে কিভাবে রাত্রির অন্ধকারে আমাকে এইভাবে মারছে, ইট ছুটছে আমার বাড়িতে। সব ভেঙে দিচ্ছে, সব ভেঙে দিচ্ছে। কাউকে ফোনটা কর না। সব ভেঙে দিচ্ছে। আমার ফোন লাইটটা করো, আমার ফোনটা, আমার ফোন আরেকটা ফোন আমার।
আমি পরিষ্কার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই, আমি আইন মেনে চলা একজন ব্যক্তি এবং আইনকে শিরোধার্য করে সম্মান জানিয়ে সমস্ত কিছু কিন্তু প্রতিবেদন করে থাকি। আর সবার আগে বলে থাকি, যদি এই যে ব্যক্তিগুলোকে আপনাদেরকে দেখালাম যাদের বাড়িতে অত্যাচার চলছে, সেই ব্যক্তিগুলো অর্থাৎ ওই মহিলা জেলা পরিষদের যিনি মেম্বার রয়েছেন সেই মহিলা, তারা যদি কোনো রকমের দুর্নীতি করে থাকে, কোনো রকমের অন্যায় করে থাকে, তাহলে প্রশাসন তাদের এগেনস্টে ব্যবস্থা নিক, প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করুক, প্রশাসন তাদেরকে আদালতে পেশ করুক, তদন্ত হোক, তাদের যদি কোনো রকম চুরি পাওয়া যায় তাদেরকে শাস্তি দেওয়া হোক, একেবারেই এটাকে আমরা সমর্থন করব। কিন্তু এই ঘটনা, এইভাবে কারুর বাড়িতে শুধুমাত্র এই অভিযোগের ভিত্তিতে গুন্ডা বাহিনী পৌঁছে যাওয়া, এটা কি ধরনের পশ্চিমবঙ্গে নতুন আইন শৃঙ্খলা, এই বিষয়ে তো প্রশ্ন করতেই হবে। কারণ এরা দোষ করে থাকলে আইন মোতাবিক শাস্তি হবে, কিন্তু যাদের আইন মোতাবিক শাস্তি হওয়া দরকার, রাতের অন্ধকারে এইভাবে গুন্ডাগিরি চলছে, তাণ্ডব চলছে, কোনো এক মহিলার বাড়িতে ইট ছোড়া চলছে, আবার কেউ বলছেন যে ফেসবুক লাইভ করছে তো কি হচ্ছে, কিচ্ছু আমাদের করতে পারবে না। মানে এতটা কনফিডেন্ট যাদের মধ্যে রয়েছে, এই কনফিডেন্টটা তাদেরকে দিচ্ছে কে? আমরা তো এই রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি গুন্ডা দমন বিল এনেছেন পশ্চিমবঙ্গে এবং বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে এই রাজ্যে আইনের শাসন চলবে, শাসকের আইনের দিন পুরনো হয়ে গেছে। সেই আইনের শাসনের নমুনা এইটা, রাতের বেলায় কোনো এক মহিলা সদস্যের বাড়িতে এই ধরনের অত্যাচার। তাই নয়, এইভাবে রাতের অন্ধকারে এই দৃশ্য নয়, আজকে রাস্তায় চলতে গেলেও বেশ কিছু মানুষকে প্রকাশ্যে গুন্ডা বাহিনীর তাণ্ডবের শিকার হতে হচ্ছে। আর সেইখানেও প্রশ্ন উঠছে যে এত পুলিশ ফোর্স যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে একটা হোর্ডিং খুলতে যাচ্ছে, তখন পশ্চিমবঙ্গের পুলিশ ফোর্স এই গুন্ডা বাহিনীর তাণ্ডব কবে আটকাবে? দেখুন, ওয়ার্ডে নেতাগিরিটা অনেক খেয়েছিল, কোথায় গেল? হ্যাঁ, এখন কি হবে? অনেক বানা ফ্ল্যাগ লাগাতে গেছে, অনেক রকম তো কথা বলেছে। কিসের ক্ষমা বানা? কিসের ক্ষমাটা? কিসের বানা? হ্যাঁ, পার্টি আর করবো না ভাই। বড়ই চিন্তার, বড়ই আশঙ্কার, যে কোনো মানুষের সঙ্গে যা খুশি তাই হয়ে যেতে পারে, এমনটাই কি আইনের স্থাপনা হয়েছে আজকে পশ্চিমবঙ্গে? এই প্রশ্ন উঠছে। যে দৃশ্যগুলো আপনারা দেখালাম, এটা কোনোভাবেই আপনারা বলতে পারবেন যে আইনের শাসন চলছে? যদি আইনের শাসন চলতো তাহলে এই মানুষগুলোর মনে ভয় নেই কেন? আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যখন এতটা আশ্বাসন দিচ্ছেন, তারপরেও এরা কিভাবে এত সুযোগ সুবিধা পাচ্ছে যে আইনের থোড়াই কেয়ার করছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আরো কিছু পুলিশ আমাদের পশ্চিমবঙ্গে নিযুক্ত করতে হবে, প্রত্যেক 1 লাখ বাসিন্দার ওপর 200 পুলিশ নিযুক্ত করতে হবে, এমনটা তিনি ঘোষণা করছেন। তখন রাজ্যের মানুষ কোথায় স্বপ্ন দেখবে যে আর হয়তো আগামী দিনে তার বাড়িতে বা রাস্তাঘাটে কোনো গুন্ডাদের তাণ্ডব হবে না? তখন এইভাবে তাণ্ডব চলছে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসন চলার সময়। আজকে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস আমলে যখন বেশ কিছু জায়গায় তাণ্ডব হতো, এই রাজ্যের তৎকালীন বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বলে বেড়াতো যে এই পশ্চিমবঙ্গে 356 জারি করতে হবে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আর আজকে প্রত্যেকটা দিন, একটা কোনো দিন নেই যেদিন ফেসবুকে এই ধরনের ভিডিও উপলব্ধি হয় না যে কারুর না কারুর সঙ্গে এই ধরনের গুন্ডামি চলছে পশ্চিমবঙ্গে। তারপরেও এখনো পর্যন্ত না মানবাধিকার কমিশন, না ভারতবর্ষের মহিলা কমিশন, আর না আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কখনো রাষ্ট্রপতি শাসনের সুপারিশের একটা শব্দও বলে থাকেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।